২৪শে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনে অবশেষে প্রকাশিত হল জুলাই ঘোষণাপত্র। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনি এবং সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান, যা পরবর্তীতে নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র থাকবে। এদিকে আজ রাত ৮টা ২০ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ১ বছর পার হয়েছে মঙ্গলবার। এর মধ্যে জুলাই ঘোষণাপত্র নিয়ে ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছে শুরু থেকেই। অবশেষে ১ বছরের মাথায় আসে সেই কাঙ্ক্ষিত সময়। সম্মানিত সুধীবৃন্দ, মঙ্গলবার বিকাল ৫টার কয়েক মিনিট আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে আয়োজন শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। পরে জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবার তাদের মনোভাব তুলে ধরেন। পরে আসে জুলাই ঘোষণাপত্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সামনে এই ঘোষণাপত্র তুলে ধরেন। উপস্থিত সব রাজনৈতিক দলের প্রতিনিধিগণ এ সময় প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে সংহতি জানান। এবং যেহেতু ঘোষণাপত্রে মোট ২৮টি ধারা রয়েছে, যেখানে ১৯৭১ সাল থেকে শুরু করে ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং গণ অভ্যুত্থানে পরিচালিত হত্যাকাণ্ডের বিচার, সংস্কার, নির্বাচনের অঙ্গীকার এবং গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়েছে। বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী, মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফ্যাসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত পতিত দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে। ঘোষণাপত্রের ধারা ১-এ আছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জনের স্বীকৃতির কথা। ধারা ৩-এ আছে ১৯৭২-এর সংবিধানের কিছু কাঠামোগত দুর্বলতার কথা। ৪-এ রয়েছে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার কথা। ধারা ৫-এ রয়েছে ১৯৯০ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ৯১ সালে সংসদীয় শাসন ব্যবস্থার পরিবর্তন। ধারা ৭-এ রয়েছে ১-১১-র মাধ্যমে ষড়যন্ত্রমূলক বন্দোবস্তের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদের পথ সুগম করা। জুলাই গণ অভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। ধারা ১৪-তে রয়েছে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণের ভোটাধিকার বঞ্চিত করে ৩টি নির্বাচনের বিষয়। ধারা ১৮-তে আছে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী বাহিনী নারী ও শিশুসহ বহু মানুষকে নির্বিচারে হত্যার বিষয়। ধারা ১৯-এ রয়েছে ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ থেকে পালানোর বিষয়। ধারা ২১-এ রয়েছে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়। ধারা ২৩-এ রয়েছে যুক্তিসঙ্গত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি। ৫ই আগস্ট ২০২৪ সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। এছাড়াও রয়েছে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি। রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়। জুলাই ঘোষণাপত্রে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র পাঠ হয়েছে। দীর্ঘ ১ বছর ধরে এই জুলাই ঘোষণাপত্রের জন্য অপেক্ষায় ছিল সারা জাতি। সেটি আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিছুক্ষণ আগেই সেটি ঘোষণা করেছেন এবং তার মাধ্যমে সেটি বলেছেন যে বিগত
5ই অগস্ট মানে গত বছরের 5ই অগস্ট থেকে এই ঘোষণাপত্র কার্যকর বলে ধরে নেওয়া হবে। আমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য, কথা বলার জন্য আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ। সোহাগ, আপনাকে স্বাগত। যেতটুকু আপনি বললেন প্রতিবেদনে, তার বাইরেও যেটি মানে মূলত তো এই বিষয়টা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানকে সাংবিধানিক এবং আইনি স্বীকৃতি দেয়া, এটি হচ্ছে আজকের যে ঘোষণাপত্র দেখলাম তার মধ্যে তাই। এর বাইরে কি আপনি কিছু পেয়েছেন? আসলে মূলত এই সময়টির জন্য এবং এই দিনটির জন্য তো সবাই অপেক্ষায় ছিলেন, বিশেষত ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা ছিলেন। এবং আপনি জানেন যে জুলাই ঘোষণাপত্র কেন দেরি হচ্ছে, কেন দেয়া হচ্ছে না, এরকম বিষয়গুলো নিয়ে কিন্তু অতীতে আলোচনা হয়েছে সবার মধ্যেই। তো সব মিলিয়ে আসলে আজকে যে ঘোষণাটি হলো, এটি আসলে বলা যায় যে একটি ঐতিহাসিক মুহূর্ত এবং একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু এটি আজকে ঘোষণা হলো। এবং নতুন সরকারের 1 বছরের কাছাকাছি সময়, হয়তো 2-3 দিন বাকি আছে সরকার গঠনে। এবং 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের যে পতন, অর্থাৎ নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু, সেই যাত্রা শুরুর কিন্তু 1 বছর হলো। তবে এখানে যে বিষয়গুলো মূলত রয়েছে, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই পর্যন্ত, এর মধ্যে যে মানুষের এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মিলিত যে অভ্যুত্থান রয়েছে, যে সংগ্রাম রয়েছে, সেগুলো কিন্তু এখানে তুলে ধরেছে। এবং পাশাপাশি যে বিষয়টি বড়ভাবে জানানো হয়েছে যে পরবর্তীতে যে নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, তারা আসলে এই বিষয়গুলো পুরোপুরি বাস্তবায়ন করবে এবং এগুলো তাদের যে জনগণের প্রতি যে কমিটমেন্ট বা যে অবস্থান থাকবে, সেখানে আসলে এই বিষয়গুলো রাখতে হবে বা রাখা হবে, এরকম বার্তা কিন্তু রয়েছে। তবে জুলাই গণ অভ্যুত্থানকে আসলে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি সেটি আসলে এখানে সবচেয়ে বড় বিষয়। তবে পাশাপাশি একটি সুষ্ঠু এবং অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আপনি জানেন যে বিগত 3 আমলের যে নির্বাচন, সেটি নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক রয়েছে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে পরিষ্কার করা হয়েছে যে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং জাতীয়ভাবে স্বীকৃত একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের যে অঙ্গীকার, সেটি কিন্তু রয়েছে। তো সেটি নির্বাচনের এই যে অঙ্গীকার এবং তারপরে আসলে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সেই বিষয়টি হয়তো আজকের যে ভাষণ রয়েছে জাতির উদ্দেশ্যে সন্ধ্যার পরে, সেখানে হয়তো সেটিও পরিষ্কার হতে পারে। তো সব মিলে আসলে জাতি যে বার্তা পেল, যে জায়গাগুলোতে গ্যাপ ছিল বা যে জায়গাগুলোতে বিভিন্ন সময় অতীতের বিভিন্ন ধারাবাহিকতা, যে জায়গাগুলোতে মনে হয়েছে যে জাতি সামনে এগিয়ে যেতে বাধাগ্রস্ত হয়েছে, সেই জায়গাগুলোকে আসলে সংশোধন করে কিভাবে সামনে আরও এগিয়ে যাওয়া যায়, মূলত সেই রূপরেখা যেটি। তাছাড়া আরেকটা বিষয় তো ঘটেছে, যেমন আজকে অনেকে নিয়ে একটা শঙ্কা ছিল যে রাজনৈতিক দলগুলো যাবে কিনা, বিএনপি যাবে কিনা, এনসিপির কয়েকজন নেতা বলেছিলেন যাবেন না তারা। কিন্তু আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে এই রাজনৈতিক স্টেক হোল্ডার তারা সবাই ছিলেন। এটি অবশ্যই একটি অন্যরকম বার্তা যে আসলে সকল রাজনৈতিক দল যারা এখন বাংলাদেশে রাজনীতি করছে, তারা আসলে এই জুলাই ঘোষণাপত্রের সাথে বলা যায় এখন যে তারা একমত বিধেয় কিন্তু তারা গিয়েছেন। যেহেতু আপনি জানেন যে জুলাই ঘোষণাপত্র যখন খসড়া তৈরি হয়, রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তাদের কাছে খসড়া পাঠানো হয়েছে, সেখানে যাদের যে বিষয়ে মতামত ছিল সেই মতামত তারা প্রদান করেছেন। সব কিছু মিলিয়ে আসলে এই ঘোষণাপত্রটি চূড়ান্ত হয়েছে। সরকার এককভাবে যে তার মতামতটি তুলে ধরেছেন এখানে, সেটি কিন্তু নয়। এবং এই কারণে কিন্তু সকল রাজনৈতিক দল যখন এই জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হয়, তখন কিন্তু সবাই দাঁড়িয়ে সংহতিও জানিয়েছেন। সুতরাং আসলে বলা যায় যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে বাংলাদেশে এখন যারা রাজনীতি করছেন, তারা আসলে এই ঘোষণাপত্রের সাথে বলা যায় যে তারা একমত রয়েছেন। এবং সেটি হলে আসলে এই ঘোষণাপত্রের যে বিষয়গুলো এসেছে, সেটি বাস্তবায়নের জন্য তেমন কোনো বাধা থাকবে না, বা সামনে সেটি বাস্তবায়ন হয়তো সহজযোগ্য হবে যদি পরবর্তীতে রাজনৈতিক যে দলগুলো ক্ষমতায় আসবে, তারা যদি এই বিষয়টি ধরে রাখেন। একদম, আমরা আশা করি যে আসলে যেই শঙ্কা, আশঙ্কা, সংশয় তৈরি হয়েছে সেগুলো না থাক। আজকের এই ঘোষণাপত্র, পাশাপাশি আজকের 8টা 20 মিনিটে প্রধান উপদেষ্টা যে ভাষণ দেবেন, তার মাধ্যমে একটা দেশ নির্বাচনের দিকে ধাবিত হবে এবং সকল সংশয় কেটে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে মনিরুল সোহাগ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।